নমস্কার। শুরু করছি আজকে আরোগ্য নিকেতন উপন্যাসের ৬ষ্ঠ পর্ব। সেদিন আশ্চর্য মনে হয়েছিল, কিন্তু আজ আশ্চর্য মনে হয় না। বিবাহের পূর্বে জীবনের যে উচ্ছ্বাস শুক্লপক্ষের চতুর্দশীর সমুদ্রের মতন ফুলে ফেঁপে উঠেছিল, বিবাহের দিনেই সেই উচ্ছ্বাস স্তিমিত নিরুৎসব বিষণ্ণ হয়ে গেল, প্রতিপদ দ্বিতীয়ার ভাটার সমুদ্রের মতো। জীবনে পূর্ণিমা তিথিটা যেন এলোই না কোনো দিন। অমাবস্যায় কি এসেছে? না, তাও আসে নাই আজও। একমাত্র সন্তান বনবিহারের মৃত্যুতেও না। 11ই আষাঢ়ে বিবাহ হয়েছিল। কন্যার এদেশে অভাব হয় না। কন্যা এদেশে দায়ের সামিল। যা দায় তাই দুর্বহ বোঝা। সবল মানুষ বোঝা বইতে পারে, দুর্বল মানুষ বোঝা নামাতে গিয়ে ফেলে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচে। সংসারে দুর্বলের সংখ্যাই তো বেশি। 10টি কন্যার খোঁজ এসেছিল। 6টি কন্যাকে পরিচয় শুনেই নাকচ করেছিলেন জগৎমশাই। 4টি কন্যা চাক্ষুষ করে সদর শহরের এক বৃদ্ধ মুক্তারের পিতৃমাতৃহীনা ভাগ্নিকে পছন্দ করলেন। পণ হরিতকী, মেয়েটির নাম কৃষ্ণভামিনী। মেয়েটি তখনকার দিনে অরক্ষণীয়া হয়ে উঠেছিল। 14 বছর উত্তীর্ণ হয়ে মাস দুয়েক পরেই 15য় পড়বে। এ মেয়ের সন্ধান এনেছিল সুরেন্দ্র। বাইরে ঘরে উৎসব সমারোহের কোনো ত্রুটি ছিল না। জগৎমশাইয়ের তখন কবিরাজ হিসেবে খ্যাতিতে, অবস্থাপন্ন ব্যক্তি হিসেবে সামাজিক প্রতিষ্ঠায়, যাকে বলে একই আকাশে চন্দ্র সূর্যের একসঙ্গে উদয়। জীবন তার একমাত্র সন্তান, তার উপর এই অবস্থায় বিবাহ। কাঁদিতে মঞ্জুরি ও ভূপি বোসের বিবাহ হয়েছিল যত চুপি চুপি, এখানে জীবনের সঙ্গে কৃষ্ণভামিনীর বিবাহ তত উচ্চ সমারোহে নহবত থেকে ঢোল বাঁশি এমনকি ব্যান্ড বাজনা বাজিয়ে হয়ে গেল। এই ব্যান্ড বাজনা আনা হয়েছিল কাঁদি থেকেই। রাঢ় অঞ্চলে প্রথম ব্যান্ড বাজনার দল হয়েছিল মুর্শিদাবাদে, তারপর কাঁদিতে। নবগ্রাম থেকে কাঁদি 10 ক্রোশ পথ। এখানকার বাজনার শব্দ 10 ক্রোশ অর্থাৎ 20 মাইল অতিক্রম করে সেখানে নবদম্পতির নিদ্রার ব্যাঘাত না ঘটালেও বাজনাদারদের মারফত খবরটা পৌঁছবার কথাই। এই এত সমারোহের মধ্যেও পাত্র জীবন যখন কন্যার বাড়িতে পৌঁছল, তখন সে ম্লান স্তিমিত হয়ে গেছে। বাসরে গিয়ে জীবন অবসন্ন ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। হাত জোর করে বলল, আমাকে মাফ করবেন, আমার শরীরটা বড় খারাপ লাগছে। তবুও অবশ্য ছাড়েনি মেয়েরা। গান গাইতেও হয়েছিল। সেকালের নিয়ম অনুযায়ী কৃষ্ণভামিনীকে কোলে বসাতেও হয়েছিল। কৃষ্ণভামিনীর রং ছিল পাকা সোনার মতো। মুখশ্রী কোমল এবং স্নিগ্ধ হলে তাকে ডাকসাইটে সুন্দরী বলা যেত। 14 বছরের কৃষ্ণভামিনী সেদিন বধূ বেশে মশাইদের ঘরে পদার্পণ করেছিল। সেই দিনই তার নামকরণ করা হয়েছিল আতর বউ। কৃষ্ণভামিনীর রং দেখে মানুষের চোখ ঝলসে গিয়েছিল। নামকরণ করে জীবনের পিসিমা বলেছিলেন, তোমার স্বভাবের সৌরভে ঘর ভরে উঠুক মা। ফুলশয্যার রাত্রিও কেটেছিল একটি প্রচ্ছন্ন উদাসীনতার মধ্যে। জীবন হেসেছিল। ঠাকুমা বৌদিদির পরিহাস রসিকতাতেও যোগ দিয়েছিল। কিন্তু সে যে প্রাণহীন পুতুল নাচের পুতুলের মতো। আজ এই বৃদ্ধ বয়সেও মনে পড়ছে শোধ নেওয়ার আনন্দ কেমন যেন নেভানো প্রদীপের মতন কালো হয়ে গিয়েছিল। নিগুড়ো একটা বেদনা তাকে যেন অভিভূত করতে চেয়েছিল। বিবাহ তিনি করেছিলেন অপমানের প্রতিশোধ নিতে, কিন্তু বিবাহ করে বুঝলেন অপমানের শোধ নেওয়া হয়নি, শুধু বিয়েই করা হয়েছে। এই সংসারে অপমান মাত্রেরই গ্লানি মর্মদাহী। সেই মর্মদাহ একমাত্র প্রতিশোধের উল্লাসেই মুছে যায়। তার অন্তরে জ্বলে ওঠে যে আগুন, সেই আগুনে প্রতিপক্ষকে পুড়িয়ে ছাই করে শান্ত হয়। না পারলে সেই আগুনে নিজেই তিলে তিলে পুড়ে ছাই হয়। বড় মানুষ যারা, মহৎ যারা, তাদের কথা স্বতন্ত্র। তারা অপমানের আগুনকে ক্ষমার শান্তিবাড়ি বর্ষণে নিভিয়ে ফেলেন। জীবনমশাই মহৎ নন,
নিজে তাই বলেন। তার মনের আগুন তাই বোধ করি আজও জ্বলছে। বাইরে দেখে কেউ বুঝতে পারে না, তিনি বুঝতে দেন না। বুঝতে পারে একজনই, সে আতর বউ। সে প্রথম দিন থেকেই বোঝে। জীবনের প্রচ্ছন্ন বেদনা সংসারে সকলের কাছে প্রচ্ছন্ন থাকলেও নতুন বধূটির অগোচর ছিল না। শুধু তাই নয়, বধূটিকেও আক্রমণ করলে সংক্রামক ব্যাধির মতো। ফুলশয্যার রাত্রেই জীবন দত্তের বেদনা নতুন বউয়ের মনে আঘাত করে প্রতিহত হয়ে ফিরে এলো। ফুলশয্যার শেষ রাত্রে জীবন বধূকে আকর্ষণ করেছিল নিজের বুকের কাছে। বধূটি তিক্ত কঠিন স্বরে বলে উঠেছিল, আহ, ছাড়ো। কেন? কি হলো? কি হবে? ভালো লাগে না। ভালো লাগে না? না, ছেড়ে দাও, তোমার আমি পায়ে পড়ি, ছেড়ে দাও বলছি। কি হলো? কি হবে? আমাকে দয়া করে বিয়ে করেছ, উদ্ধার করেছ। আমি তো দাসী হয়ে এসেছি, দাসীর মতন খাটবো, দুমুঠো খাবো। আদর তো আমার পাওনা নয়। আমাকে ছেড়ে দাও। আজও চলছে ওই ধারায়। আতর বউ আজ আগ্নেয়গিরি। অগ্নি উদ্গার আরম্ভ হলে থামে না। তা আতর বউয়ের আর দোষ কি? আতর বউয়ের বুকে আগুন লেগেছে তারই বুকের আগুনের সংস্পর্শে। তবু এর মধ্যে গড়ে উঠেছিল সমৃদ্ধ একটি সংসার। ওই যে আতর বউ বলে, কত নাম ডাক ছিল, 2 হাতে রোজগার করেছ, 4 হাতে খরচ করেছ। এর অর্থই হলো যশ, প্রতিষ্ঠা, অর্থ, সম্পদ। সাধারণ মানুষের এছাড়া আর কি চাই? সাজানো সংসার, 3 কন্যা 1 পুত্র, সুরমা, সুষমা, সরমা আর ছেলে বনবিহারী। তারা পেয়েছিল মায়ের বর্ণচ্ছটা আর বাপের স্বাস্থ্য। খ্যাতি প্রতিষ্ঠাও অনেক হয়েছিল। সে খ্যাতি কিশোর জীবনের আকাঙ্ক্ষার পরিমাপে সমুদ্রের তুলনায় গোষ্পদ তুল্য না হলেও দিগন্ত জোড়া বিলের তুলনায় মাঝারি আকারের পরিচ্ছন্ন একটি শখের পুষ্করিণী, এই কথা নিঃসন্দেহে বলা যায়। যার বাঁধানো ঘাট আছে, জলে মাছ আছে, নামেও যে পুষ্করিণীটি কর্তার অভিপ্রায় অনুযায়ী শ্যামসায়র বা শ্যাম সরোবর। জলও তার নির্মল ছিল। তপ্ত গ্রামবাসীরা তাতে অবগাহন করে তৃপ্তও হয়েছে। তৃষ্ণার্তেরা তার জল পান করে শ্যামসায়রের অধিকারীকে মুক্ত প্রাণে আশীর্বাদও করেছে। কিন্তু দিগন্ত বিস্তৃত বিলের তুলনায় সে আর কতটুকু, কত অকিঞ্চিতকর। তা সে অধিকারী জানে যে এই বিলের মতোই একটি বিল কাটাতে চেয়েছিল। যার কল্পনা ছিল ওই বিলের ঘাটে ভিড়বে কত দেশ দেশান্তরের বড় বড় বজরা নৌকা ছিপ। আজ এই পরিণত বয়সে জীবনের সকল মোহই কেটে গেছে। লাল, নীল, সবুজ, বেগুনে 7 রঙের ইন্দ্রধনু তিনি আর দেখতে পান না। আজ চোখের সামনে মাত্র 2টি রং আছে, একটি সাদা আর অন্যটি কালো, আলো আর অন্ধকার। তাই আশ্চর্য হয়ে ভাবেন, সেদিন কি করে জেগেছিল ইন্দ্রধনুর মতন এমন বর্ণ বৈচিত্র্যময় আকাঙ্ক্ষা। এ কথা মনে হতেই জীবন দত্ত হেসে ওঠেন। নিজেকেই নিজে প্রশ্ন করেন, কেন? বারবার এই প্রশ্ন মনে ওঠে কেন তোমার? এই প্রশ্ন উঠবার তো কথা নয়। 2টি রং, দিন ও রাত্রির সাদা ও কালো রং 2টি ছাড়া বাকি রঙগুলো তুমি নিজেই তো ধুয়ে মুছে নিয়েছ নিজের হাতে। অক্ষম লোকের রঙগুলো ধুয়ে যায় ব্যর্থতায়, বেদনার চোখের জলে। তুমি ধুয়ে মুছে দিয়েছ মিথ্যা বলে। তোমার মহাগুরু জগৎমশাইয়ের শিক্ষার কথা ভুলে যাও কেন? তার শিক্ষার মধ্যে তো নিজেকে সেদিন ডুবিয়ে দিয়েছিলে তুমি। নিজের ভুল নিজেই সংশোধন করে নিয়ে ঘাড় নাড়লেন জীবনমশাই। বারবার দাড়িতে হাত বুলালেন, ঠিক ঠিক। হঠাৎ একটা আলোর ছটা এসে চোখে বাজল। আলো? সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে, রাত্রি নেমেছে, খেয়াল ছিল না। পুরনো কথা মনে করতে গিয়ে বর্তমানের কথাই তিনি ভুলে গিয়েছেন। আলোটা আসছে ভিতর বাড়ি থেকে, হয় ইন্দির
নয় নন্দ আলো নিয়ে আসছে। না তো, পায়ের দিকে কাপড়ের ঘের দেখে মনে হচ্ছে মেয়ে ছেলে। আতর বউ আসছেন। সন্ত্রস্ত হয়ে উঠলেন জীবনমশাই। অসময়ে আতর বউয়ের আশাটা তার কাছে শঙ্কার কারণ। আতর বউই বটে। আলোটা সামনে নামিয়ে দিয়ে আতর বউ কাছে দাঁড়ালেন। দীর্ঘাঙ্গী গৌরবর্ণা আতর বউ, কপালে সিঁদুরের টিপটি আজও পরেন। সিঁথিতে সিঁদুর ডগডগ করছে। কঠোর ভাষিনী আতর বউ সুযোগ পেলে বোধ করি একটা রাজ্য শাসন করতে পারতেন। জীবনমশাই এ কথা অনেকবার বলেছেন রসিকতা করে। আতর বউ উত্তর দিয়েছেন, একটা মানুষকেই আনতে পারলাম না হাতের মুঠোয়, তো একটা রাজ্য। আতর বউ উত্তর দিয়ে চিরকাল একটা বিচিত্র হাসি হাসেন। আতর বউ আলোটি নামিয়ে রাখলেন দাওয়ার ওপরে। কি খবর? মুখ তুলে বললেন জীবনমশাই। আতর বউয়ের মুখখানি বড় মধুর লাগছে আজ। মমতায় যেন বর্ষার অভিষিক্ত ধরিত্রীর মতো কোমল। তুমি আজ চা খাওনি? ও, ভুলে গিয়েছি। ভুলে গিয়েছ? চা খেতে ভুলে যায় মানুষ? নন্দছোঁড়া গিয়ে বললে আজকে নাকি তামাক পর্যন্ত খাওনি। এসে ডেকেছে, সাড়া দাওনি। কি হলো, শরীর ভালো আছে তো? নাকি মন ভালো নেই? কি হলো তোমার? হয়নি কিছুই, এমনিই ভাবছিলাম। নবগ্রামে রতন মাস্টারের ছেলেকে দেখে এলাম। পথে নিশি ঠাকুরুন ডেকে দেখালে তার ভাইঝিকে। রতন মাস্টারের ছেলের রোগ খুবই কঠিন, তবে জোর করে কিছু বলা যায় না। কিন্তু এই মেয়েটি, এর আর কচি মেয়ে, বড় জোর 15 বছর বয়স হবে। এর মধ্যে 2 সন্তান হয়ে গেছে। নিশি দেখিয়ে বললে চাঁদের মতন ছেলে। আমি দেখলাম চাঁদ নয়, ওরা জম। মাকে খেতে এসেছে। মনটা বড্ড খারাপ হয়ে গেল। নিশিকে বলে এলে নাকি? না না, তবে নিশি বুঝতে পারবে। আমি বলেছি জল বারণ খেতে হবে, এছাড়া ওষুধ নেই। ওকে। আতর বউয়ের পিছনে কে এসে দাঁড়ালো। ও, ইন্দির। হ্যাঁ, ওকে চা করতে বলে আমি চলে এসেছিলাম। এই নাও চা খাও। ভালো মানুষ তুমি। যে চা নেশার জিনিস, তা না খেলে তোমার কষ্ট হয় না? তামাক খেতে ভুলে যাও তুমি? ইন্দির চায়ের পাথরের গেলাসটি এগিয়ে দিল। আতর বউ বললেন, তুমি খাও, আমি দাঁড়িয়ে আছি। এই গেলাস আমি হাতে করে নিয়ে যাব। ইন্দিরের হাতে তো শনি আছে। 6 মাসে 3টে পাথরের গেলাস ভাঙল। ইন্দির, তাকের ওপর বড় এলাচ গুঁড়ো করা আছে, নিয়ে আয় তো। ইন্দির চলে যেতেই আতর বউ বললেন, তুমি আমাকে কিন্তু লুকোলে। ওই হাসপাতালের ডাক্তারের কথায় তুমি খুব দুঃখ পেয়েছ। নতুনকালের ছেলে মানুষ ডাক্তার তো, ওদের অহংকার অনেক। কাকে কি বলেছে ওরা জানে না। আমি তো জানি তোমার নিদান মিথ্যে হয় না। মতির মা যখন মরবে তখন বুঝতে পারবে ওই ছোকরা ডাক্তার। আমিও তোমাকে ওবেলা কতগুলো খারাপ কথা বললাম। ওই মুখ পোড়া শশী যে এইখানে হাত দেখা শিখলে, কম্পাউন্ডারি শিখলে, এসে বলে কি না হাত পা ভাঙাতে নিদান হাঁকা তো শুনিনি, বুঝিও না। ও যে কেন মশাই বলতে গেলেন কে জানে। শশীর মুখে এই কথা শুনে আমার মেজাজটা বড্ড খারাপ হয়ে গেল। আমি তাকে বলেছি, এই কথা তুই কোন মুখে বললি শশী? বলতে লজ্জা লাগলো না? কলিকাল, নইলে তোর জিভ খসে যেত। জীবনমশাই হাসলেন, কিন্তু কোনো কথার উত্তর দিলেন না।
শশীর উপর আজ অত্যন্ত চটেছে আতর বউ প্রতীক্ষা করলেন স্বামীর উত্তরের। উত্তর না পেয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে স্বামীর মুখের দিকে তাকালেন, কিন্তু স্বামীর মুখ ভালো করে দেখতে পেলেন না। শ্রাবণ মাসের মেঘাচ্ছন্ন রাত্রি, তার পাশে অনেকখানি খোলা জায়গার মতন বারান্দাটির উপর একটা পুরনো লণ্ঠন যেটুকু আলোকছটা বিস্তার করেছিল সে নিতান্তই অপর্যাপ্ত। তার উপর আতর বউয়ের দৃষ্টি বার্ধক্যম্লান। তা হাত বাড়িয়ে আলোটা বাড়িয়ে দিলেন তিনি। তারপর ঝুঁকে স্বামীর দিকে তাকিয়ে রুষ্ট স্বরেই বলে উঠলেন, কি হলো, হাসছ যে বড় তুমি? তোমার কি গন্ডারের চামড়া? হাসি দেখেই অকস্মাৎ চটে উঠলেন আতর বউ। ডাক্তার কিন্তু আরও একটু হেসে বললেন, তাছাড়া আর কি করব বলো? কাঁদবো? কাঁদবে? কাঁদবে তুমি? চোখে জল তো বিধাতা তোমাকে দেয় নাই, কি করে কাঁদবে তুমি? যে মানুষ নিজের ছেলের নিদান হাঁকে, মরণের সময় বাইরে বসে থাকে, বলে কি দেখব, ও আমি 6 মাস আগেই তো দেখে রেখেছি। থামো তো, থামো আতর বউ, তোমাকে মিনতি করছি, এবার তুমি থামো। আমাকে একটু চিন্তা করতে দাও। রতনবাবুর ছেলেকে দেখে এসেছি, আমাকে একটু ভাবতে দাও, বুঝতে দাও। অন্যায় হয়েছে আমার অন্যায় হয়েছে। তোমার সঙ্গে কথা বলতে আসাই আমার অন্যায় হয়েছে। আমার অধিকার কি? আমাকে এনেছিলে তোমরা দয়া করে। মামার বাড়ির বাপ মা মরা ভাগ্নি বিনা পণে দয়া করে ঘরে এনেছিলে দাসী বাঁদির মতন খাটাতে। আমার সেই অধিকার ছাড়া আর তো কোনো অধিকার নাই। 100 বার অন্যায় করেছি, 1000 বার। মাফ করো আমাকে, মাফ করো। উঠে চলে গেলেন তিনি অন্ধকারের মধ্যে। এই তো আতর বউ, চিরকালের সেই আতর বউ। ডাক্তার হাসলেন, কিন্তু সেই হাসি অর্ধপথেই একটা বিচিত্র শব্দে বাধা পেয়ে থেমে গেল। সঙ্গে সঙ্গে গাঢ় অন্ধকারে ঢেকে গেল স্থানটা। ডাক্তার এবার সশব্দে হেসে উঠলেন। আতর বউ লণ্ঠনটার শিখা বাড়িয়ে দিয়েছিলেন। বোধহয় মাত্রা অনেক পরিমাণে ছাড়িয়ে গিয়েছিল। কথাবার্তার উত্তেজনার মধ্যে কেউই লক্ষ্য করেনি। সশব্দে লণ্ঠনের কাচটা ফাটিয়ে দপ করে নিভে গেল আলোটা। সশব্দে হাসিও হঠাৎ থেমে গেল তার। মনের ছিন্ন চিন্তা আবার জোড়া লাগল। আতর বউ বলে গেলেন, বিধাতা তাকে চোখের জল দিয়ে পাঠায়নি পৃথিবীতে। কথাটা মনে হতেই হাসি তার থেমে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে ডাক্তার মনে মনেই বললেন, দিয়েছিলেন অনেক, অজস্র। তুমি অনুমান করতে পারো না আতর বউ, সমুদ্রের মতন অথই লবণাক্ত চোখের জল ভগবান তার 2টি চোখের অন্তরালে অন্তরের মধ্যে দিয়েছিলেন। তার সংবাদ তুমি জানো না, কিন্তু চিকিৎসা শাস্ত্রের জ্ঞান যোগ অগস্ত্য ঋষির মতো গণ্ডূষে সে সমুদ্র পান করে নিঃশেষ করে দিয়েছে। অন্তর এখন শুষ্ক সমুদ্র গর্ভের মতন বালুময় প্রান্তর। অনেক প্রবাল, অনেক মণিমাণিক্য হয়তো আছে, কিন্তু তার সর্বাঙ্গে আছে চোখের জলের লবণাক্ত স্বাদ। তুমি তো কোনোদিন সে বুঝলে না, বুঝতে চাইলেও না। তুমি, মঞ্জুরি, তোমরা দুজনেই যে মৃত্যু। অমৃত তো তোমরা চাওনি কোনোদিন। চাইলে তার কাছে আসতে বুঝতে পারতে। আবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল জীবন ডাক্তার। মঞ্জুরি আতর বউকে বা শুধু দোষ দিচ্ছেন কেন তিনি? তার নিজের কথা, তিনি নিজেই কি তিনি জীবনে অমৃত পেয়েছেন বলে অনুভব করেছেন কোনো দিন? এই কথা অন্য কেউ জানে না। জানতেন 2 জন, তারা আজ নেই। একজন তার বাবা, প্রথম শিক্ষাগুরু, দীক্ষাগুরু। জগৎমশাই জানতেন তার এই অতৃপ্তির কথা। অমৃত অপ্রাপ্তি হল অশান্তি, অতৃপ্তি। মৃত্যুকালে জগৎমশাই এই কথা তাকে ডেকে বলেছিলেন। জীবনকে চিকিৎসা শাস্ত্রে দীক্ষা দিয়ে আরও 10 বৎসর তিনি বেঁচেছিলেন। মৃত্যুকালে জ্ঞান গঙ্গা দিয়ে গঙ্গা তীরে দেহত্যাগ করেছিলেন। মা তখন গত হয়েছেন। তিনিও খানিকটা জানতেন, কিন্তু তিনি এই অতৃপ্তির হেতু জানতেন না। তিনি হেতু সন্ধান করেছিলেন একেবারে বাস্তব সংসারে।
বাবার মতন গভীরভাবে বুঝে তার অন্তর খুঁজে সন্ধান করেন নাই। বিবাহের পর জীবন আয়ুর্বেদ শিক্ষায় মন প্রাণ ঢেলে দিয়েছিল। যে পড়াশোনা তার স্কুল জীবনে ভালো লাগে নাই, সেই পড়াশোনায় যেন ডুবে গিয়েছিল। জগৎমশাই আশ্চর্য হয়ে গিয়েছিলেন। জগৎমশাই বলেছিলেন, স্কুলে পড়াশোনার রকম সকম দেখে ভাবতাম জীবনের বুদ্ধিবোধ হয় মোটা, কিন্তু আয়ুর্বেদে দেখছি ওর বুদ্ধি ক্ষুরোধার। তবে থেমে গিয়েছিলেন তিনি। ছেলের মুখের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার বলেছিলেন, তবে এর সঙ্গে গান বাজনাও শেখো, আনন্দ করো, গান করো। ভগবানের নাম না করলে চিকিৎসকের বৃত্তি নিয়ে বাঁচবে কি করে? ঠাকুরদাস মিশ্র সেই সময় উপস্থিত ছিলেন। তিনি বলেছিলেন, ওহে, ওটা ওর যে রক্তে রয়েছে, বংশগত বিদ্যেতে তাই হয়। আমার ওই হারামজাদা ব্যাটাটার বিবরণ জানো? অর্থাৎ সুরেন্দ্রর। উচ্ছ্বাস ভরে বলেই গেলেন ঠাকুরদাস মিশ্র, হারামজাদা ব্যাটা মদ ধরেছে, তা তো তুমি জানোই। লেখাপড়াও ছেড়েছে অনেক দিন। ভেবেছিলাম ওই ব্যাটাকে আর জমিদারি সেরেস্তার কাজে লাগাবো না। পুজো আর্চার মন্তরগুলো মুখস্থ করিয়ে ব্যাটাকে লাট দেবগ্রামের বিশ্বেশ্বরী মায়ের পূজারি করে দেব। তা ওখানকার পূজারি ব্যাটার বংশ নাই। পূজারি সেবায়েত 15 বিঘা জমি আছে চাকরান। তাছাড়া বিশ্বেশ্বরী হলো রেশমের পলু পোকা চাষের রাখে হরি মারেকের মতো দেবতা। তা বিশ্বেশ্বরীর পুজো না দিয়ে, পুষ্প না দিয়ে ও চাষ তো হয় না। পাওনাও তো অঢেল। তা কিছুতেই না। ও বলে ও মন্তর আমার মুখস্থ হবে না। তারপর ব্যাপার শোনো। ব্যাটা সেদিন 10 বছর আগের এক জমাবাসীল বাকি নিয়ে এসে আমাকে দেখিয়ে বললে, এইটাতে যে ভুল রয়েছে। শোনো কথা, ভুল অবশ্যই আমি জানি। ও ভুল আমারই কলমের ডগায় পুকুর লোপাট। কিন্তু 10 বছরের মধ্যেই কেউ তো ধরতে পারেনি। জমিদারের ঘরে আর ধরাও পড়বে না। কিন্তু ব্যাটার বিদ্যে দেখো, গোপনে গোপনে পুরনো কাগজ দেখে হিসেব বুঝেছে, বাপের ভুল ধরেছে। আমি তো ব্যাটার মাথায় চড় মেরে বললাম, চুপ কর, চুপ কর ব্যাটা। ঠাকুরদাস মিশ্র পুত্র গৌরবে যেভাবে উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন, জগৎ মশাই তা হননি। ঠাকুরদাস আঘাত পেতে পারে বলে শুধু একটু হেসেছিলেন, বাধা দেননি। জগৎবন্ধু ছিলেন জ্ঞানযোগী। সেই বাপের ছেলে এবং তারই শিষ্য হয়েও আসল বস্তুটি তিনি আয়ত্ত করতে পারলেন না। বাবা বলেছিলেন, আয়ুর্বেদে ওর বুদ্ধি ক্ষুরোধার। বুদ্ধি তার ক্ষুরোধার ছিল। রোগ উপসর্গ, এমনকি রোগ ও উপসর্গের পশ্চাতে অন্ধ বধির পিঙ্গলকেশী মৃত্যু তার হিমশীতল হাত দুখানি জীবনকে গ্রহণ করতে উদ্যত হয়েছে। কি হয়নি তাও তিনি অনুমান করতে পারতেন। আজ তুমি তরুণ ডাক্তার জীবন ডাক্তারকে উপহাস করেছ, তিরস্কার করেছ, নতুন কালের চিকিৎসা বিজ্ঞানের অহংকারে তাকে অবহেলা করেছ। করো, কিন্তু সেকালে কেউ সাহস করত না। স্মৃতি স্মরণ করতে করতে জীবনমশাই যেন প্রাচীন স্থবির অজগরের মতন ফুলে উঠলেন। একটা তরুণ বিষধর তার তারুণ্যের ক্ষিপ্রগামিতা আর বিষদন্তের তীক্ষ্ণতার অহংকারে ছোবলের পর ছোবল মেরে গেল। বার্ধক্যের জীর্ণতায় তার বিষ দাঁত ভেঙে গিয়েছে, স্থবিরতায় তার বিপুল দেহে গতিবেগ মন্থর হয়েছে। অগত্যা তাকে সহ্য করতে হলো। নারায়ণ নারায়ণ, পরমানন্দ মাধব হে। বেশ স্ফুট স্বরে উচ্চারণ করলেন জীবন ডাক্তার। মৃত্যুকালে গঙ্গা তীরে জগৎবন্ধু মশায় তাকে বলেছিলেন, জীবন, বলো, আমাকে যদি কিছু জিজ্ঞাসার থাকে বলো। জীবনমশাই নিজেকে আর বেঁধে রাখতে পারেননি। রুদ্ধ আবেগ চোখের জলের ধারায় পথ করে নিয়ে বেরিয়ে এসেছিল। মুখে কিছু বলতে পারেননি। জগৎমশাই বলেছিলেন, তুমি কাঁদছো? তোমার দীক্ষা আয়ুর্বেদে। জীবন এবং মৃত্যুর তথ্য তো তুমি জানো, তবু কাঁদছো কেন? ছি ছি, আমাকে দুঃখ দিও না। তুমি কাঁদলে এই শেষ সময় আমাকে বুঝে যেতে হবে যে আমার শিক্ষা সার্থক হয়নি। তাছাড়া মৃত্যুতে আমার তো কোনো দুঃখ নাই, আক্ষেপও নাই।
পরম শান্তি অনুভব করছি আমি। সুতরাং তুমি কাঁদবে কেন? জীবন ডাক্তারের চোখের জল শুকিয়ে গিয়েছিল। জগৎমশাই বলেছিলেন, আমি জানি তোমার মনে কোথায় আছে গভীর অতৃপ্তি। থাকা উচিত নয়। তোমার জীবনের কোনো দিক তো অপূর্ণ নয়। তবু আছে, রয়েছে। অবশ্য এর উপর মানুষের হাত নেই আমি জানি, কিন্তু এই অতৃপ্তি থাকতে তো অমৃত পাবে না বাবা। পরমানন্দ মাধবকেও অনুভব করতে পারবে না। অতৃপ্তি অবশ্য কামনার বস্তু না পেলে মেটে না, কিন্তু কামনা যে কি তাই কি কেউ জানে? শোনো, আশীর্বাদ করে যাই কামনার বস্তু পেয়েই যেন তোমার সকল অতৃপ্তি মিটে যায়। অমৃত আস্বাদন করতে পারো, দুঃখে স্থির থাকতে পারো, পৃথিবীতে মৃত্যুর মধ্যে অমৃতকে অনুভব করতে পারো, আর আনন্দে সুখে কাঁদতে পারো। নাই পাও তৃপ্তি, তবে বাবা জ্ঞান যোগে ডুব দিও, ওই আয়ুর্বেদে। বড় কঠিন এবং শুষ্ক পথ। হোক। জ্ঞান হল অগস্ত্য ঋষি। গণ্ডূষে দুঃখে সমুদ্র পান করে নেন, স্বেচ্ছায় সৃষ্টির কল্যাণে চলে যান দক্ষিণে। জ্ঞানযোগরূপী অগস্ত্যের গণ্ডূষ পানে শুকিয়ে যাওয়া সমুদ্রের বালির মতো তার জীবন বালুময়, কিন্তু তার প্রতি বালুকণায় সমুদ্রের জলের লবণাক্ত স্বাদ। আতুরবউ কোনো একবার আস্বাদন করেও দেখলেন না, কেবল মরুভূমি বলেই তাকে উত্তপ্ত দীর্ঘ নিঃশ্বাসে উত্তপ্ত করে তুললেন। বাপের মৃত্যুর পর জ্ঞান যোগেই নিজেকে ডুবিয়ে দেবার জন্য জীবন দত্ত ডাক্তারি পড়বার জন্য ব্যস্ত হয়ে উঠলেন। তখন বিলাতি চিকিৎসার অভিনবত্বে দেশ চকিত হয়ে উঠেছে। রংলাল ডাক্তারের পালকির বেহারাদের হাঁকে হাঁকে দেশের পথ ঘাট মুখরিত। নবীন মুখুজ্জের ডাক্তারের ঘোড়ার খুঁড়ের ধুলোর পথের দুধার একেবারে ধূসর। শুধু পথে ঘাটেই নয়, কবিরাজদের মনের মধ্যেও এর সাড়া উঠেছে। এই বিদ্যা আগে থেকেই তাকে আকৃষ্ট করেছিল। বাপের মৃত্যুর পর তিনি সুযোগ পেলেন। বৃদ্ধ জীবনমশাই অন্ধকারের মধ্যে আবার একবার হাসলেন, দাড়িতে হাত বোলালেন। হায় রে হায়, মানুষ সংসারে নিজেকে নিজে যত ছলনা করে, প্রতারণা করে, মিথ্যা বলে, তার শতাংশের একাংশ বোধহয় পরকে করে না। বৃদ্ধ বারবার মাথা নাড়লেন। ছোট ছেলের অপটু মিথ্যা বলার চাতুরীকে ধরে ফেলে কতকটা হতাশায়, কতকটা স্নেহবশে, কতকটা ধরে ফেলার আনন্দে যেমন প্রবীণেরা মাথা নাড়ে, তেমনভাবেই মাথা নাড়লেন বারবার। সেদিনের আত্মপ্রতারণার কথাই আজ ধরে ফেলেছেন তিনি। শুধু জ্ঞান লাভের জন্য, জ্ঞান যোগের মধ্যে নিজেকে সমাহিত করার জন্য ডাক্তারি শিখতে চেয়েছিলেন কি? নিজে ঘোড়ায় চড়ে আতরবউকে পালকিতে চাপিয়ে কাঁদিতে ভূপি বোসের বাড়ি যাওয়ার কামনার তাড়নার কথাটা কি মিথ্যা? শুধু কি এই? জগৎমশাইয়ের মৃত্যুর পর স্বাভাবিকভাবেই কতকগুলি বাঁধা ঘর কি হাতছাড়া হয় নাই তার? লোকে বলে নাই, এইবার মশাইদের বাড়ির পসার গেল। নবগ্রামে কি প্রথম অ্যালোপ্যাথিক ডাক্তার এসে বসেনি? তার প্রায় মাস দুয়েক পর ওই কিশোরের বাপ কৃষ্ণদাসবাবুর আশ্রয়ে কি হরিশ ডাক্তার আসেনি? তিনি কি নিজেই শঙ্কিত হননি? গুরু রংলাল ডাক্তার এর অন্য অর্থ করেছিলেন। বলতেন, জীবন, তোমাকে আমি ভালোবাসি কেন জানো? তোমাকে ভালোবাসি তুমি জীবনে হার মানোনি এই জন্যেই। এই দেশের কবিরাজরা হার মেনে এই অ্যালোপ্যাথিকে শুধু ঘরে বসে হিসাব সাবান্ত করলে, না পারলে নিজেদের শাস্ত্রের উন্নতি করে এর সঙ্গে পাল্লা দিতে, না চাইলে এর মধ্যে কি আছে সেই তত্ত্বকে জানতে। আধমরারা এমনি করেই মরে হে। তুমি জ্যান্ত মানুষ, তাই তোমাকে ভালোবাসি। হার মানার চেয়ে আমার কাছে অপমানের বিষয় আর কিচ্ছু নাই। হার মানা মানেই মরে যাওয়া। ডেড ম্যান, ডেড ম্যান, বুঝেছ? লম্বা একটা চুরুট ধরিয়ে খালি গায়ে একখানা খাটো কাপড় পরে
রংলাল ডাক্তার ময়ূরাক্ষীর দিকে তাকিয়ে কথা বলতেন আর পা দোলাতেন। রোগী আসত। এই কথা যেদিন বলেছিলেন সেই দিনের কথা খুব মনে পড়ছে। একজন জোয়ান মুসলমানকে ডুলি করে নিয়ে এসেছিল। পেটের যন্ত্রণায় ধরফর করছিল জোয়ানটা। রংলাল ডাক্তার তার দিকে তাকিয়ে দেখে নির্বিকারভাবেই বলেছিলেন, শুয়ে পড় চিত হয়ে, এই আমার পায়ের তলায় শুয়ে পড়। জীবন ডাক্তারকে বলেছিলেন, দেখবে নাকি নারী? দেখো তোমার নারী জ্ঞান কি বলে দেখো। অম্বল না অম্বলশুল না পিলের কামড় দেখো তো। রোগী চিৎকার করে উঠেছিল, ও গো ডাক্তারবাবু, তুমি দেখো গো, তুমি দেখো, মরে গেলাম, আমি মরিয়ে গেলাম। নইলে হে একটুকু বিষ দেন মশাই, খেয়ে আমি মরে বাঁচি। কোথাও কিছু হলো না গো, কবরেজ হাকিম পীর কালিস্তান কিছুই বাকি নেই মশাই। বাধা দিয়ে রংলাল বলেছিলেন, ঠাকুর দেবতা কি করবে রে বেটা? গোগ্রাসে গোস্ত খাবি তো আর কি করবে? কতখানি গোস্ত খাস একেবারে? 1.5 না 2 কৃমি হয়েছে তোর পেটে, 3-4 হাত লম্বা কৃমি। হাই বাবা, তাই ওষুধ দেন বাবা, যাতনায় আর বাঁচি না। তা তো দেবই, কিন্তু টাকা কই? 2 টাকা দে ফিজ আর ওষুধের দাম দে। দে আগে, টাকা না হলে হবে না। বাবা 1 টাকা এনেছি, 1 টাকা। জীবন বলেছিলেন, কাল তাহলে দিয়ে যেও। রংলাল বলেছিলেন, ইউ আর এ ফুল। বিনা ফিজে চিকিৎসা করো না, ধারে ওষুধ দিও না, তুমি মরবে। তাছাড়া ওরা ভাববে এই লোকটার পসার নেই ভালো। মানুষের বেঁচে থাকতে টাকা চাই। মানুষ খাটে ওই বাঁচার মূল্য উপার্জন করতে। তাতেও যে দাক্ষিণ্য দেখাতে যায়, সে শুধু ফুলই নয়, সে অপরাধী, অপরাধী। তাকে জীবনের যুদ্ধে হারতেই হবে, জাস্ট লাইক দ্য হিন্দুস। ইতিহাসে পাবে হিন্দুরা প্রবল যুদ্ধ করে জিতে এলো প্রায়, আর মুসলমানরা যুদ্ধবিরতি প্রার্থনা করলে ব্যাস হিন্দুরা বিরত হলো। আচ্ছা বিশ্রাম করে নাও, কাল আবার যুদ্ধ হবে। কিন্তু ওই রাত্রেই মুসলমান আক্রমণ করলে বিনা নোটিসে। অপ্রস্তুত হিন্দুরা মরল, হারল, কিন্তু স্বর্গে গেল। আমি স্বর্গকামী নই, বুঝেছ? বলেই রোগীর সঙ্গের লোকেদের বলেছিলেন, যাও আর 1 টাকা নিয়ে এসো, যাও। এই রোগী এখানেই থাকুক, ভয় নেই, মরবে না, যাও। তারা চলে গেলে বলেছিলেন, জীবনে টাকা চাই জীবন, টাকা চাওয়াটা কোনো অপরাধ নয়। কারোর কাছে ভিক্ষা করো না, কাউকে ঠকিও না, চুরি করো না, কাউকে সর্বশান্ত করে নিও না। কিন্তু তুমি যার জন্য খাটবে তার মজুরি, ফিস এ নিতে কখনো সংকোচ করো না। করলে তুমি মরবে, স্বর্গে যাবে কিনা আমি জানি না। অদ্ভুত মানুষ ছিলেন এই রংলাল ডাক্তার। সাধারণ মানুষের সমাজ তাকে মহাদাম্ভিক, অর্থপিপাসু, হৃদয়হীন বলেই মনে করত। ঠিক তার বাবার প্রকৃতির বিপরীত। ভাষা ছিল রূঢ়, আপ্যায়নহীন, অসামাজিক মানুষ। জীবন ডাক্তারের সঙ্গেও প্রথম পরিচয় এমনই ভাষা প্রয়োগ করেছিলেন তিনি, জগৎ মশাইয়ের মৃত্যুর পর। মনে তখন গভীর অশান্তি, সুপ্ত অতৃপ্তি যেন প্রচণ্ড তৃষ্ণায় জেগে উঠেছে জগৎ মশাইয়ের স্নেহ থেকে বঞ্চিত হয়ে, তার গুরুগম্ভীর অস্তিত্বের প্রভাব থেকে মুক্ত হয়ে। তার স্নেহ যেমন প্রসন্ন এবং গাঢ় ছিল, তার নির্দেশ এবং পরোক্ষ শাসনও ছিল তেমনি গুরুগম্ভীর, অলঙ্ঘনীয়। জীবনের যে অসন্তোষ ছিল চাপা, সে যেন চূড়া ভেঙে পড়া পাহাড়ের বুকের আগুনের মতো বেরিয়ে পড়ল। ওহ, প্রথম দিনের অগ্নি উদ্গারের কথা মনে পড়ছে। আতরবউ সেদিন প্রথম মাথা কুটেছিলেন। আতরবউও চিরকালের অসন্তোষের আগুন বুকে নিয়ে চলেছেন। বিবাহের পর সেই ফুলশয্যার রাত্রি থেকেই জীবন ডাক্তার সেই আগুনের উত্তাপ সহ্য করে আসছেন। বাল্যকালে পিতৃমাতৃহীনা মেয়েটি মামার বাড়িতেই মানুষ, চিরদিনের মুখরা, চিরদিনের কি বলবেন, প্রচণ্ডা ছাড়া বোধ করি বিশেষণ আর তেমন নাই। চিরদিনের প্রচণ্ডা।
অদ্ভুত জীবনী শক্তি। সেই বাল্যকাল থেকেই মাথা কুটে বিদ্রোহ করতেন। শাসন যত কঠিন হয়েছে তত মাথা কুটেছেন, তত চিৎকার করে কেঁদেছেন। তারপর কৈশোরে দিনের পর দিন উদয়াস্ত পরিশ্রম করেছেন মামা মামির ঘরে, দিনেকের জন্য বিশ্রাম নেননি। তার সঙ্গে উপবাস, মাসের মধ্যে 7-8টা দিন তো উপবাসই করতেন। অন্যপক্ষ শাসনের নামে নির্যাতন করে ক্লান্ত হয়ে হার মানলে তবে অন্ন গ্রহণ করতেন। বিবাহের ফুলশয্যাতেই এমন মেয়ের বুক থেকে অগ্নিজ্বালা না হোক, অগ্নিতাপ বিকীর্ণ হবে, তাতে আর বিস্ময়ের কি আছে। কিন্তু নতুন বউ হিসেবে সংসারে সে সুনাম কিনেছিল। দিনের বেলা দূর থেকে জীবনমশাই আতর বউকে দেখতেন প্রসন্ন, প্রশান্ত, হাস্যময়ী। অবশ্য শাশুড়ির সমাদর তার একটা বড় কারণ। মা বউকে বড় সমাদর করতেন। মায়ের ধারণা ছিল আতর বউয়ের মতন পয়মন্ত মেয়ে আর হয় না। বিয়ের পর বাপের কাছে আয়ুর্বেদ শিক্ষায় জীবনের মন প্রাণ সমর্পণ করা দেখেই এই ধারণা হয়েছিল তার। তিনি বলতেন, আমার বউয়ের পরেই তো এমনটা হলো, নইলে সেই জীবনে যে মাথাটা নিচু করে ঢুঁ মেরে বড় বড় জোয়ানকে ঘায়েল করেছে, বৈশাখ মাসের দিনে সকালে বেরিয়ে বেলা দুপুর পার করে তাল খেয়ে ফিরেছে, মলকিনি পুকুর 20 বার এপার ওপার করে পাঁক তুলে কাদা করে তবে উঠেছে, তার কি এই মতিগতি হয়? স্কুলে গিয়ে কত মারামারি করেছে, বই ছুঁতও না পর্যন্ত। এ যেন সেই মানুষই নয়। বৌমার পয় ছাড়া আর কি বলবো? বৌমা বাড়িতে পা দেওয়ার পরই তো এই হলো। এই কথা শুনে সেকালে আতর বউয়ের মুখ স্মিতহাস্যে ভরে উঠত। এই সময়টাই জগৎমশাইয়ের জীবনের প্রবীণতম কাল। প্রবীণতার সঙ্গে সঙ্গে বিচক্ষণতা এবং বহুদর্শিতার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তখন জগৎমশাই নিজে আর সাধারণ রোগী দেখতে বের হতেন না। জীবন ছিলেন সেই জন্য। রোগ কঠিন হলে তবেই তিনি নিজে যেতেন, নইলে বলতেন, আমার আর যাবার দরকার নেই বাবা, আমার তো জীবন আছে, ও তো আমারই যাওয়া। সঙ্গে সঙ্গে মৃদু হাসতেন। কথাটার ভিতরের অর্থ যে না বুঝত, তাকে তিনি ওর অর্থ বোঝাতে চেষ্টা করতেন না। রসিকতা যে বোঝে না, তার সঙ্গে রসিকতা তিনি করতেন না। সাদা কথায় বলতেন, জীবন দেখে এসে আমাকে বলবে, তাতেই হবে। জীবনকেই আমি যা বলার বলে দেব। যেতেন, জীবন যখন বলতো তখন যেতেন। আর যেতেন অন্য চিকিৎসকের হাতে রোগী দেখবার জন্য ডাক এলে তখন। আর যেতেন যে ক্ষেত্রে নিদান হাঁকতে হবে সেই ক্ষেত্রে। একটা ঘটনা মনে পড়ছে। এই ঘটনায় জগৎমশাইয়ের খ্যাতি পরিপূর্ণ হয়ে উঠেছিল। নবগ্রামের বরদাপ্রসাদবাবুর কঠিন অসুখ। বরদাবাবুর নবগ্রামের প্রাচীনতম জমিদার বংশ। এক পুরুষকাল আগেই এই বংশেরই বড় তরফের কর্তার বাড়িতে জগৎমশাইয়ের বাবা দীনবন্ধু মশাই খাতা লিখতেন এবং ছেলেদের পড়াতেন। এই বাড়ির ছেলের রোগের সেবা করে দীনবন্ধু মশাই প্রথম চিকিৎসাবিদ্যার আস্বাদ পেয়েছিলেন এবং কর্তার ছেলের আরোগ্যের পর বিখ্যাত কবিরাজ কৃষ্ণদাস সেনগুপ্ত নিজে ডেকে তাকে আয়ুর্বেদে দীক্ষা দিয়েছিলেন। এই কৃতজ্ঞতায় দীর্ঘকাল জগৎমশাইয়ের 40-45 বৎসর বয়স পর্যন্ত এই বংশের যে কোনো বাড়িতে ডাকলে সসম্ভ্রমে বিনা দক্ষিণায় চিকিৎসা করেছেন। কিন্তু এরা তার সম্ভ্রমকে বজায় রাখত না, উপরন্তু পদে পদে অসম্ভ্রম করত। এমনকি ওষুধের দামটাও দিত না, বলতো খাজনায় কাটছাট করে দেব। এই কারণেই জগৎমশাই স্বগ্রামের কয়েক পয়সা জমিদারি কিনে অসম্ভ্রমের হাত থেকে রক্ষা পেতে চেয়েছিলেন এবং রক্ষাও পেয়েছিলেন। নবগ্রামের রায়চৌধুরী বংশ তাকে আর ডাকতেন না। তারা হরিপুরের কবিরাজ হীরালাল পাঠককে গৃহ চিকিৎসক করেছিলেন। রোগ কঠিন হলে ডাকতেন রাঘবপুরের গুপ্ত কবিরাজদের। বরদাবাবুর অসুখে বাধ্য হয়ে তার ছেলে জগৎমশাইকে ডেকেছিলেন। বরদাবাবুর ছেলে কলকাতায় ব্যবসা করতেন। বাপের অসুখের সংবাদ শুনে গ্রামে এসেই ডাকলেন রাঘবপুরের গুপ্তকে। গুপ্ত এসে বললেন, 3 দিন
1 সপ্তাহ বা 9ম দিনে মৃত্যু অনিবার্য। ছেলে বললেন, আমি কলকাতায় নিয়ে যাব। তাতে পথে মৃত্যু হবে, 3 দিন পরবায়ুও তাতে ক্ষয়িত হবে। ছেলে এরপর রংলাল ডাক্তারকে ডাকলেন এবং গুপ্ত কবিরাজ যা বলেছেন তা হুবহু রংলাল ডাক্তারকে বললেন। রূঢ়ভাষী রংলাল ডাক্তার বাধা দিয়ে বললেন, ও বিদ্যাটা আমি বুঝি না, বিশ্বাসও করি না। ছেলে বললেন, মানে উনি বলেছেন 3 দিন, 1 সপ্তাহ বা 9ম দিনে মৃত্যু অনিবার্য। রংলাল বললেন, সেও আমি বলতে পারবো না, তবে ওর কাছে লিখে নিতে পারেন। মৃত্যু না হলে নালিশ করতে পারবেন। আমাকে লিখে দিলে আমি নালিশ করব। আমি এখন তাহলে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যেতে চাই। তবে আমাকে ডেকেছেন কেন? নিয়ে যান। কবিরাজ বলেছেন তাতে 3 দিনও বাঁচবেন না, পথেই ত্রিশূন্যে অর্থাৎ গাড়িতেই মারা যাবেন। তা পারেন, আবার নাও পারেন। আমি ওষুধ দিয়ে দিচ্ছি। এই রোগ কঠিন, মরবেন কি বাঁচবেন সে আমি জানি না। রংলাল ডাক্তার চলে গেলে অগত্যা তারা জগৎমশাইকেই ডাকলেন। জগৎমশাই নাড়ি দেখে বলেছিলেন, সুচিকিৎসার জন্যে কলকাতায় নিয়ে যাবেন, তাতে আমি বাধা দেব না। নিয়ে যান, চিন্তার কোনো কারণ নাই, আমি দায়ী রইলাম। ছেলে বলেছিলেন, দেখুন, ভালো করে বুঝুন আগে, তারপর বলবেন। না বুঝে কি এত বড় কথা বলতে পারি রায়চৌধুরী মশাইকে? নিয়ে যান। আমার কথার অন্যথা হলে আমি 10-এর সম্মুখে প্রতিশ্রুতি দিচ্ছি, চিকিৎসা আমি ছেড়ে দেব। আর আর এই যাত্রায় কর্তার রোগ ভোগ আছে, দেহ রক্ষা নাই। অচিকিৎসা কুচিকিৎসা হলে তার কথা আলাদা। চিকিৎসা যদি ঠিকঠাক হয় তাহলে উনি বাঁচবেন। আপনি কলকাতায় নিয়ে যান। তার কথাই সত্য হয়েছিল। বরদাবাবুকে কলকাতায় নিয়ে পৌঁছতে কোনো বিঘ্ন ঘটে নাই এবং তিনি সেবার রোগমুক্ত হয়ে দেওঘরে শরীর সেরে বাড়ি ফিরেছিলেন। বরদাবাবুর বাড়িতে তিনি কোনো দক্ষিণা গ্রহণ করেন নাই। বরদাবাবু বাড়ি ফিরে তাকে উপঢৌকন পাঠিয়েছিলেন। দেওঘরের পেঁড়া, একটি ভালো গড়গড়া ও নল, কিছু ভালো তামাক আর একখানি বালাপোষ। এই ঘটনার পরে জীবন তাকে বলেছিল, এবার কিন্তু ফিস বাড়াতে হবে আপনাকে, 4 টাকা ফিস করুন। জগৎমশাই তাতে রাজি ছিলেন না, কিন্তু জীবন ছাড়ে নাই। বলেছিল, যারা গরিব তাদের বাড়ি আপনি বিনা ফিসে যাবেন, কিন্তু যে যা দেবে এই করলে আপনার তো মর্যাদা থাকবে না। এই সময়টি দত্তমশাইদের বাড়ির সর্বোত্তম সুসময়। জীবনের মা বলতেন, এইসব আমার বউয়ের পয়। আতর বউ নিজেও তাই ভাবতেন। সেকালে জীবন ডাক্তার রোগী দেখতে বের হবার সময় নিয়মিতভাবে আতর বউ সামনে এসে দাঁড়াতেন। তার মুখ দেখে যাত্রায় শুভ ফল অবশ্যম্ভাবী। জগৎমশাইয়ের মৃত্যুর সঙ্গে সঙ্গেই দত্তমশাইদের খ্যাতিতে প্রতিষ্ঠার ভাঁটা পড়ল স্বাভাবিকভাবেই। অনেক বাঁধা ঘর, 4-5খানা গ্রাম তাকে ছেড়ে কামদেবপুরের মুখুজ্জে কবিরাজের এবং হরিহরপুরের পাঠক কবিরাজের কাছে গিয়ে পড়ল। ওদিকে নবগ্রামের বাবুরা নিয়ে এলেন একজন ডাক্তার, দুর্গাদাস কুণ্ডু। জীবনমশাই তখন শুধু জীবন দত্ত মহাশয় তো সহজে লোকে বলে না। ওদিকে ডাক্তারির একটা সুবিধা আছে, বয়স যেমনই হোক না কেন আর অভিজ্ঞতা থাক বা না থাক, ডিগ্রি তো আছে। ডিগ্রির জোরেই ডাক্তার খেতাব তাদের প্রতিষ্ঠিত। জীবন দত্তের সুপ্ত কামনা এই দুঃসময়ের ঝড়ে ছাই উড়ে যাওয়া আগুনের মতো গনগনে হয়ে উঠল। তিনি ডাক্তার হবেন। সম্মুখে রংলাল ডাক্তারের দৃষ্টান্ত। ওদিকে নবগ্রামে আরও একজন নতুন ডাক্তার এলো। তারই বন্ধু কৃষ্ণদাসবাবু, ওই কিশোর ছেলেটার বাপ, নতুন ডাক্তারকে আশ্রয় দিলেন। আরও শোনা গেল, নবগ্রামের নবীন ধনী ব্রজুলালবাবু এখানে চ্যারিটেবল ডিসপেন্সারি, অ্যালোপ্যাথিক দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করছেন। তিনি গোপনে গোপনে আরম্ভ করে দিলেন। অনেক সন্ধান করে 2খানি বই আনালেন, ডাক্তারি শিক্ষা ও বাংলা মেটেরিয়া মেডিকা। ইচ্ছা সত্ত্বেও রূঢ়ভাষী রংলাল ডাক্তারের কাছে যেতে সাহস হল না।
মাস তিনেক পর হঠাৎ রংলাল ডাক্তারের সঙ্গে তার দেখা হলো। তার সঙ্গে জীবনের যোগসূত্র রচিত হবার প্রথম গ্রন্থি পড়ল। ওই কিশোর ছেলেটিকে তিনি এই জন্যই এত ভালোবাসেন। এই গ্রন্থিটি পড়েছিল তাকে উপলক্ষ করেই। হঠাৎ একদিন শুনলেন নবগ্রামের কৃষ্ণদাসবাবুর ছেলে কিশোরের বড় অসুখ। আজ 10 দিন একজোড়ি দেখছিল ওই নবাগত হরিশ ডাক্তার। আজ মাসখানেক সে নবগ্রামে এসেছে। কৃষ্ণদাস বাবুই তাকে আশ্রয় দিয়েছেন। পাশ করা ডাক্তার, পাটনা স্কুল থেকে পাশ করে এসেছে। পসার না হওয়া পর্যন্ত কৃষ্ণদাস বাবুই তার সকল ভার বহন করবেন বলেছেন। সেই দেখছিল আজ রংলাল ডাক্তার দেখতে আসবেন। জীবন দত্ত বিস্মিত হলেন, শঙ্কিতও হলেন, নিজেকে একটা ধিক্কারও দিলেন। খবর রাখা উচিত ছিল। কৃষ্ণদাস বাবু তার চেয়ে বয়সে বড় হলেও বন্ধু, এবং তার ঘনিষ্ঠ বন্ধু নেপালের পরমাত্মীয় সম্বন্ধী। তাছাড়া এই কিশোর ছেলেটিকে তো তিনি বড় ভালোবাসেন। এই নতুন ডাক্তারটি কৃষ্ণদাস বাবুর বাড়িতে আসবার আগে পর্যন্ত, অর্থাৎ 4 মাস আগে পর্যন্তও তারাই পুরুষানুক্রমে ওদের বাড়িতে চিকিৎসা করতে আসছিলেন। তার তো একবার যাওয়া উচিত ছিল। চিকিৎসক হিসেবে না ডাকাতে যাওয়ায় মর্যাদায় বাধে, কিন্তু তার উপরেও যে একটা অন্তরঙ্গতার সম্পর্ক আছে। কৃষ্ণদাস বাবুর সঙ্গে আছে এবং ওই কিশোর ছেলেটির সঙ্গেও আছে। ওই পাড়ায় গেলেই তিনি কিশোরের খোঁজ করে 2-4টি কথা বলে আসেন। 6-7 বছরের এই শ্যামবর্ণ ছেলেটি আশ্চর্য রকমের দীপ্তিমান, তীক্ষ্ণ বুদ্ধি এবং রসবোধে সরস বুদ্ধি। এই তো সেদিন নেপালের বাড়ি থেকে তিনি নেপালকে সঙ্গে নিয়েই বের হচ্ছিলেন। পথে যাচ্ছিল কিশোর। দুপুরবেলা শ্যালকপুত্রকে একা দেখে পাগলা নেপালের কর্তব্যবোধ জেগে উঠল। কিশোরের গতিপথ দেখে যে কেউ বুঝতে পারত যে সে নিজের বাড়ির দিকেই যাচ্ছে। পাগলা নেপাল সেই হিসেবে অকারণেই প্রশ্ন করলে, কোথায় যাবি? আমাদের বাড়ি? না। তবে দুপুরবেলা যাবি কোথায়? যাব তোমার শ্বশুর বাড়ি। নেপাল এই রসিকতাটুকু বুঝতে পারে নাই। জীবন এদিকে হা হা করে হেসেছিলেন। জীবন ডাক্তার নিজেও অপ্রতিভ হয়েছেন তার কাছে। এই তো মাস কয়েক আগে। তখনও চিকিৎসা করতেন ওদের বাড়িতে। কিশোরেরই জ্বর হয়েছিল। নাড়িতে দেখলেন অম্লদোষ। কৃষ্ণদাস বাবুর ভগ্নী বললেন, এই জ্বর অবস্থাতেও কাল খোয়া চুরি করে খেয়েছে, অম্লদোষের আর কি। জীবন ডাক্তার বলেছিলেন, হ্যাঁ, তুমি চুরি করে খেয়েছো? হ্যাঁ। জানো চুরি করে খেলে পাপ হয়? হয়, কিন্তু খোয়া ক্ষীর খেলে হয় না। কে বলেছে তোমাকে এই কথা? ভাগবতে শুনেছি। কৃষ্ণ নিজে খোয়া ক্ষীর, ননি, মাখন চুরি করে খেতেন তো, তবে কেন পাপ হবে? জীবন ডাক্তারকে সেখানে হার মানতে হয়েছিল। অতঃপর চিকিৎসা শাস্ত্রতত্ত্ব বোঝাতে হয়েছিল। ছেলেটি মন দিয়ে শুনেছিল এবং শেষে বলেছিল, আচ্ছা আর বেশি খাবো না, কম করে খাবো। এরপর জীবন ডাক্তার কিশোরকে দেখলেই পুরাণ সম্পর্কে প্রশ্ন করেছেন। কিশোর প্রায়ই উত্তর দিয়েছে এবং বিচিত্র ভঙ্গিতেই উত্তর দিয়েছে। রাবণের কটা মাথা কটা হাত জিজ্ঞাসা করায় বলেছিল, 10টা মাথা 20টা হাত। আর জানেন রাবণ কখনো ঘুমাতো না। কেন? আরে শুলে পাশ ফিরবে কি করে? এইভাবে ছেলেটির সঙ্গে একটা নিবিড় অন্তরঙ্গতা জমে উঠেছিল। তার অসুখ, বেশি অসুখ। রংলাল বাবুর মতন ডাক্তার আসছেন মানে। জীবন ডাক্তার আর থাকতে পারলেন না। তিনি নিজেই এলেন কৃষ্ণদাস বাবুর বাড়ি। কৃষ্ণদাস একটু অপ্রস্তুত হলেন, কিন্তু জীবন স্মিত হাস্যে বললেন, কিছু না কৃষ্ণদাস দাদা, আপনারা ব্রাহ্মণ, আমি কায়স্থ হলেও তো আমি আপনার ভাই। আমি খুড়ো হিসেবেই দেখতে এসেছি। চলুন না, কিশোরকে একবার দেখব। কিশোর প্রায় বেহুশ হয়ে পড়েছিল। গলায় মৃদু সর্দির শব্দ উঠছে শ্বাস প্রশ্বাসের সঙ্গে, আর 2-4টে ভুলও বকছে। ভাদ্র মাসে গরম কাপড় দিয়ে তাকে প্রায় মুড়ে রাখা হয়েছে। নতুন ডাক্তার বললেন, বুকে সর্দির দোষ রয়েছে, জ্বর উঠেছে 103, নিউমোনিয়া এতদিনে পূর্ণমাত্রা দেখা দিত, কিন্তু আমি গোড়া থেকেই বেঁধেছি। তবু যে কেন জ্বরটা কমছে না বুঝতে পারছি না।
জীবন ডাক্তার দুটি হাতের নাড়ি দীর্ঘক্ষণ ধরে মনঃসংযোগের সঙ্গে পরীক্ষা করলেন। জিভ চোখ দেখলেন, পেট টিপে পরীক্ষা করলেন। তারপর উঠে হাত ধুয়ে কৃষ্ণদাস বাবুর কাছে বসে বললেন, কৃষ্ণদাস দাদা, 21 দিন বা 24 দিনে কিশোরের জ্বর ত্যাগ হবে, ভয়ের কোনো কারণ নেই। তবে এই জ্বরটা একটু বাঁকা, আগন্তুক জ্বর, সান্নিপাতিক দোষযুক্ত, তবে প্রবল নয় আর মারাত্মকও নয়। শ্লেষ্মা দোষ, ডাক্তারবাবু যেটা বলেছেন ওটা আনুষঙ্গিক, আসল ব্যাধি ওটা নয়। হরিশ ডাক্তার তার প্রায় সমবয়সী, জীবন দত্তের থেকে 4-5 বছরের ছোট হবে। কর্মজীবনে এটা খুব একটা পার্থক্যের বয়স নয়। প্রীতির সঙ্গেই বলেছিলেন, কিন্তু পাশ করা হরিশ ডাক্তার বলেছিল, না না, আমি স্টেথোস্কোপ দিয়ে দেখেছি, সর্দির দোষটাই মূল দোষ। আর সান্নিপাতিক মানে টাইফয়েডের কথা বলছেন তো? আমার মতে ওটা ঠিক নয়। জীবন দত্ত ধ্যানস্থের মতো নাড়ি ধরে অনুভব করেছেন, যা বুঝেছেন তা ভুল হতে পারে না। তিনি মৃদু হাসির সঙ্গে ঘাড় নেড়েছিলেন। আর ঠিক এই সময় বাইরে পালকির বেহারাদের হাঁক শোনা গিয়েছিল। হরিশ ডাক্তার ছুটে বাইরে গিয়েছিল, ওই তো উনি এসে গিয়েছেন। জীবন দত্ত বাইরে যাবার জন্য উদ্যত হলেন। হঠাৎ নজরে পড়ল কিশোরের শিয়রে বসে অবগুণ্ঠনবতী তার মা। জীবন দত্ত গভীর বিশ্বাসে আশ্বাস দিয়ে আবার বলেছিলেন, কোনো ভয় নাই, যে যা বলবে বলুক মা, 21 দিন বা 24 দিনে এই জ্বর ছেড়ে যাবে, তোমার ছেলে সেরে উঠবে। রংলাল ডাক্তারের সঙ্গেও সংঘর্ষ বাধল ওই 21 দিন বা 24 দিন নিয়ে। রংলাল ডাক্তার রোগী দেখলেন, প্রথমেই বললেন, বাজে লোক, বেশি লোক ঘরে থাকা আমি একদম পছন্দ করি না। যে ডাক্তার দেখছে আর রোগীর যে সেবা করছে আর 1-8 জন। জীবন দত্ত বেরিয়ে যাচ্ছিলেন, কিন্তু কৃষ্ণদাস বাবু বললেন, তুমি থাকো জীবন। উনি তার হাত ধরলেন। জীবন মশায়ের মনে আছে, ভীত কৃষ্ণদাসবাবুর হাত তখন ঘামছিল। জীবন দত্ত মৃদুস্বরে সাহস দিয়ে বলেছিলেন, ভয় পাচ্ছেন কেন? রোগী দেখে রংলাল ডাক্তার কিছু বললেন না। প্রেসক্রিপশন চাইলেন, পড়ে দেখলেন। সেগুলি ফিরিয়ে দিয়ে নিজে প্রেসক্রিপশন লিখে হরিশ ডাক্তারের হাতে দিলেন। বললেন, ওইসব পাল্টে এই দিলাম, পথ্য, বার্লি, ছানার জল, বেদানার রস চলতে পারে, কোনো শক্ত জিনিস নয়। এই ছেলের টাইফয়েড হয়েছে। সেদিন হরিশ ডাক্তারের মুখ ম্লান হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে জীবন দত্তের দিকে সকলে দৃষ্টি পড়েছিল। এ জীবন মশাইয়ের মনে আছে। জীবন দত্ত কিন্তু হরিশ ডাক্তারের মুখের দিকে তাকাননি। ছি, অপ্রস্তুত হবেন উনি। ঘর থেকে বেরিয়ে এসে রংলাল ডাক্তার হরিশকে ভালো করে সব বুঝিয়ে দিলেন। জীবন দত্তের কবিরাজি পদ্ধতির সঙ্গে তাতে কয়েকটিতে গড়মিল ছিল, কিন্তু তিনি চুপ করে রইলেন। তার অধিকার কি? তারপর রংলাল ডাক্তার ওষুধ তৈরি করতে বসলেন। ওইটি ছিল তার একটি বিশেষত্ব। নিজের কলবাক্স থেকে ওষুধ তৈরি করে তিনি নিজেই দিতেন। অন্য কোনো ডাক্তারের কি ডাক্তারখানার তৈরি ওষুধ তিনি রোগীকে খেতে দিতেন না। এমনকি হঠাৎ যে বিপদ বা পরিবর্তন আসতে পারে তাও ওষুধ তৈরি করে দিয়ে বলতেন, এই রকম হলে এই দেবে, এই রকম হলে এটা দেবে। আবার এটাও বলে দিতেন, একদিন পর অবস্থা লিখে লোক পাঠাবে আমার কাছে। তবে যে ডাক্তার দেখছে তার কাছে কিছু গোপন রাখতেন না। বিশ্বাসের পাত্র হলে তারপর তাকে দিতেন প্রেসক্রিপশন, সে ওষুধ তৈরি করে দিত। বলতেন, বিষ মিশিয়ে রোগীর অনিষ্ট করবে না, সে আমি জানি। বিষেরও দাম আছে, আমার সই করা প্রেসক্রিপশন আছে, আমাকে দায়ী করতে পারবে না। কিন্তু জল ও দেশে জলের দাম লাগে না। ওষুধের বদলে জল দিলে কি করব? 6টা ওষুধের 3টে না দিলে কি করব? পচা পুরনো দিলে কি করব? আমার তো বদনাম হবে। ঠিক এই সময় ওষুধের শিশি দুটি ঝাঁকি দিয়ে একবার নিজে ভালো করে তার রং এবং চেহারাটা দেখে হরিশ ডাক্তারের হাতে দিলেন। 2 রকম ওষুধ থাকলো, এইটাই এখন চলবে।
আর যদি ভুল বকে বা জ্বর বাড়ে, জ্বর বাড়লেই ভুল বকবে, আর ভুল বকলেই জানবে জ্বর বেড়েছে, তখন এইটা দেবে। তারপর আবার একটা হুঁশিয়ারি দিলেন, আর ওই লেপ কাঁথাগুলো খুলে দাও, অত চাপা দিয়ে বাচ্চাটাকে তো খতম করবে তোমরা। এমন করে জানলা দরজা বন্ধ করে রাখবে না, আলো বাতাস আসতে দাও, বুঝেছ? এরপর তিনি উঠলেন। কৃষ্ণদাসবাবু এগিয়ে এসে প্রশ্ন করলেন, আচ্ছা, রোগটা কি টাইফয়েড? হ্যাঁ, কঠিন রোগ। আগে হ্যাঁ, মানে সেটাই জিজ্ঞাসা করছি। বাঁচা মরা ঈশ্বরের হাত, সে আমি বলতে পারি না। কৃষ্ণদাসও সাহসী লোক ছিলেন। তিনি মুখে মুখে জবাব দিতে পটু ছিলেন। বলেছিলেন, সে কথা আপনি কেন, আমরাও বলতে পারতাম না। আপনার দেখে কেমন মনে হলো? টাইফয়েড সান্নিপাতিক হলেই তো অসাধ্য হয় না। রোগেরও প্রকারভেদ আছে, মৃদু, মধ্যম, কঠিন। তীক্ষ্ণ দৃষ্টিতে মুখের দিকে তাকিয়ে রংলাল বলেছিলেন, আপনিই তো কৃষ্ণদাসবাবু, ছেলের বাবা? আগে হ্যাঁ। রোগ মধ্যম রকমের বলশালী, তবে কঠিন হতে আর কতক্ষণ। উপযুক্ত সেবা, নিয়মিত ওষুধ, এ না হলে রোগ বাড়তে পারে। এই রোগের সেবাটাই বড়। তার জন্য তো আমরা দায়ী। এই রোগ সারতে কতদিন লাগবে সে আমি কি করে বলবো, আমি সে জানি না। জীবন কবিরাজের এতটা অসহ্য মনে হয়েছিল, তিনি বলেছিলেন, কৃষ্ণদাস দাদা, 22 থেকে 24 দিনের মধ্যে আপনার ছেলের জ্বর ত্যাগ হবে। আপনি এত উতলা হবেন না। হেঁট হয়ে কলবাক্সে ওষুধ গুছিয়ে রাখছিলেন রংলাল ডাক্তার। তিনি খোঁচা খাওয়া প্রবীণ গক্ষুর সাপের মতো সোজা হয়ে দাঁড়িয়ে ফিরে ডাকলেন, আপনি কে? গণক? না, উনি আমাদের এখানকার কবিরাজ। আপনি ওই জগৎবন্ধু মশায়ের নাম বোধহয় জানেন। নিশ্চয়ই জানি। তিনি বিচক্ষণ কবিরাজ ছিলেন। রোগ নির্ণয়ে আশ্চর্য ক্ষমতা ছিল। এখানকার বড়দাবাবুর কথা আমার তো মনে আছে। হ্যাঁ হ্যাঁ, উনি তারই ছেলে, জীবন দত্ত। রংলাল আবার একবার তাকালেন জীবন দত্তের দিকে। বললেন, 22 থেকে 24 দিন কি করে বুঝলে? নাড়ি দেখে? হ্যাঁ, নাড়ি দেখে আমার তাই অনুমান। জ্বর 24 দিনে ছাড়বার কথা, 3 অষ্টাহ। তবে প্রায়ই আমাদের দেশে এই রোগে প্রথম 1-2 দিন গা ছ্যাঁকছ্যাঁকের সামিল হয়ে ছুট হয়ে যায়। সেই কারণেই বলেছি 22 থেকে 24 দিন। তোমার সাহস আছে। অল্প বয়স, তাজা রক্ত। তোমাদের বংশের নারী জ্ঞানের প্রশংসা শুনেছি, বড়দাবাবুর বেলাতে তো দেখেওছি, কিন্তু ওটা তো আমাদের শাস্ত্রের বাইরে। ঠিক 24 দিনে কিশোরের জ্বর ছেড়েছিল। কৃষ্ণদাসবাবু জীবন দত্তকে ডেকে জড়িয়ে ধরেছিলেন। রংলাল ডাক্তারের কাছে লোকও পাঠিয়েছিলেন। চিঠিতে লিখেছিলেন, আজ 24 দিনে জ্বর ত্যাগ হইয়াছে। ইহার পর ঔষধ এবং নির্দেশ দিলে সুখী হইব। আসিবার প্রয়োজন বোধ করিলে কখন আসিবেন জানাইবেন। রংলাল ডাক্তার আর আসেননি, শুধু নির্দেশ এবং ওষুধই পাঠিয়েছিলেন। তার সঙ্গে লিখেছিলেন, জগৎবন্ধু মশায়ের ছেলেটিকে আমার আশীর্বাদ দিবেন। জীবন দত্ত উৎসাহিত হয়ে 4 মাইল পথ হেঁটে তাকে প্রণাম করতেও গিয়েছিলেন। বহ্নিগর্ভ 2টি শমীবৃক্ষ পরস্পরের সান্নিধ্যে আসবা মাত্র দুজনের ভেতরের বহ্নি উৎসুক হয়ে উঠল। সেই রংলাল ডাক্তার তার পিঠে সেদিন হাত বুলিয়ে দিয়ে আশীর্বাদ করেছিলেন। সে হাতের স্পর্শের মধ্যে জীবন দত্ত স্নেহ অনুভব করেছিলেন। সে এক বিস্ময়। তান্ত্রিক সব সাধকের মতো মানুষ রংলাল ডাক্তার। বামাচারীর মতো কোনো আচার নিয়ম মানেন না। কঠিন রূঢ় প্রকৃতি, নিষ্ঠুর ভাষা, ময়ূরাক্ষীর জলে ভেসে যাওয়া মরা টেনে নিয়ে ফালি ফালি করে চিরে দেখেন। কবর থেকে মরা টেনে তোলেন। মায়ের কোলে সন্তানকে মরতে দেখেও বিন্দুমাত্র বিচলিত হন না। পৃথিবীর কারোর কাছে তিনি মাথা হেঁট করেন না। এই মানুষটিকে এই তন্ত্রপ্রধান অঞ্চলের লোকে বলতো, আসলে রংলাল ডাক্তার হলেন প্রচ্ছন্ন তান্ত্রিক, বামাচারী। কেউ কেউ আবার বলতো নাস্তিক্যবাদী পাথর।
রংলাল ডাক্তার তাকে প্রথম কথাই বলেছিলেন, তুমি যদি ডাক্তারি পড়তে বড় ভালো করতে। তোমার মধ্যে একজন জাত চিকিৎসক রয়েছে। কবিরাজি শাস্ত্রে কিছু নেই এ কথা আমি বলছি না, কিন্তু আমাদের জাতের মতো শাস্ত্রটিও কালের সঙ্গে আর এগোয়নি। যে কালে এই শাস্ত্রের সৃষ্টি, চরম উন্নতি, সেই কালে কেমিস্ট্রির এত উন্নতি তো ছিল না। তাছাড়া আরও অনেক কিছু আবিষ্কার হয়নি। তারপর ধরো, কত দেশ থেকে কত মানুষই তো আমাদের দেশে এসেছে। তাদের সঙ্গে তাদের দেশের রোগও এদেশে এসেছে। জল, বাতাস, মাটির পার্থক্যে বিচিত্র চেহারা নিয়েছে। তাছাড়া আয়ুর্বেদ আগন্তুজ ও ব্যাধি বলে যেখানে থেমেছে, ইউরোপে চিকিৎসাবিদ্যা মাইক্রোস্কোপের কল্যাণে জীবাণু আবিষ্কার করে অনুমান উপসর্গের সীমানা ছাড়িয়ে চলে এসেছে বহু দূরে গিয়ে। আধুনিককালের রোগ চিকিৎসা নিয়ে অনেক কথাই তিনি বলেছিলেন। জীবন দত্ত তন্ময় হয়ে শুনেছিলেন। বারবার মনে পড়েছিল নিজের বাপ এবং মহাগুরু জগৎমশাইকে। পার্থক্যের মধ্যে জগৎমশাই শিক্ষার মধ্যে বারবার উল্লেখ করতেন অদৃষ্টের, নিয়তির, ভগবানের, এবং সমস্ত বক্তব্যই যেন রোগ বিজ্ঞানের ব্যাখ্যা ছাড়াও অন্য একটি ভাব ব্যাখ্যা জড়িত বলে মনে হতো, যেন কথার অর্থ ছাড়াও একটি ভাব থাকত। আর রংলাল ডাক্তারের বক্তব্যের মধ্যে ঈশ্বর ছিল না, অদৃষ্ট ছিল না, এবং সমস্ত বক্তব্যই ছিল শুষ্ক, কেবলমাত্র বুদ্ধিগ্রাহ্য। কথার মানে ছাড়া কোনো ভাব বাষ্পের অস্তিত্ব ছিল না। রংলাল ডাক্তার বলতেন, মানুষ মরে গেলে আমরা আর কোনো দিকেই তাকাই না, বুঝেছ? ওই দেহ পিঞ্জর করি ভঙ্গ, প্রাণ বিহঙ্গ কেমন করে ফুরুত করে উঠলেন সে দেখতে আমরা চেষ্টা করি না। মধ্যে মধ্যে আবার হেসে বলতেন, আরে, প্রাণ যদি বিহঙ্গ হয় তবে নিশ্চয়ই বন্দুকধারী শিকারীও আছে। তারা নিশ্চয়ই পক্ষী মাংস ভক্ষণ করে, তাহলেই তো পুনর্জন্ম খতম। সেই দিনই জীবন সুযোগ বুঝে বলেছিলেন, আমার একটা প্রার্থনা আছে, আমাকে যদি দয়া করে ডাক্তারিটা শেখান। তুমি ডাক্তারি শিখবে? তীক্ষ্ণ দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়েছিলেন রংলাল বাবু। অন্তর্ভেদী তীক্ষ্ণ দৃষ্টি, কপালে সারি সারি কুঞ্চন রেখা, বিস্ময়, প্রশ্ন, অনেক কিছু তার মধ্যেই ছিল। তারপর প্রশ্ন করেছিলেন, কেন, কবিরাজি ভালো চলছে না? জীবন দত্ত হেসে বলেছিলেন, লেখাপড়া জানা বাবুদের সমাজে কবিরাজির চলন কম হয়েছে বটে, কিন্তু সাধারণ মানুষের কাছে ভালোই চলে। তবে আমার আসলে ছেলেবেলা থেকেই ডাক্তারি পড়বার ইচ্ছা ছিল তো, কিন্তু জীবন দত্ত একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিলেন। তবে পড়নি কেন? তোমার বাবার অবস্থা তো ভালো ছিল। আমরা তো ভাগ্য মানি, তাই বলছি আমার ভাগ্য, আর কি বলবো। নইলে বাল্যকাল থেকে আমার ইচ্ছা ছিল যে আমি ডাক্তারি পড়ব, কিন্তু তোমার বাবা কি পড়তে দেননি? আগে না, অপরাধটা আমারই। মঞ্জুরির কথাটা বাদ রেখে ভূপি বোসের সঙ্গে মারামারির কথাটা তিনি বললেন। তারপর বললেন, গ্রামে ফিরলাম, বাবা বললেন আর না, আর তোমাকে বিদেশে পাঠিয়ে আমি নিশ্চিন্ত থাকতে পারবো না। কৌলিক বিদ্যায় তুমি দীক্ষা গ্রহণ করো। কথাটা শুনে ন্যাড়া পাহাড়ের মতো মানুষ রংলাল ডাক্তার অকস্মাৎ হা 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 শব্দে অট্টহাস্যে ফেটে পড়লেন কৌতুকে। যেন তৃণপাদহীন কালো পাথরে গড়া পাহাড়টা এই কাহিনী শুনে কৌতুকে ফেটে গেল, এবং ভিতর থেকে ঝরঝর শব্দে উচ্ছ্বসিত হয়ে বের হলো ঝর্নার ফোয়ারা। এমনভাবে রংলাল ডাক্তারকে হাসতে বড় কেউ একটা দেখেনি। বেশ খানিকক্ষণ হেসে তারপর বললেন, সেই ভূপি বোস ছেলেটার সুডৌল নাকটা এমন করে ভেঙে দিয়েছ তুমি? আরে, তাকে তো আমি দেখেছি, চিকিৎসাও করেছি। তার শ্বশুর নিজের বাড়িতে এনেছিল চিকিৎসা করাতে, সংশোধন করতে। অপরিমিত মদ্যপান করে লিভারের অসুখ, আমাকে ডেকেছিল।
ছোকরার মাকাল ফলের মতো টুকটুকো চেহারায় পোকা ধরার কালো দাগের মতন নাকেও ওই খুঁত। আমি কিন্তু সন্দেহ করেছিলাম ওটা হয়েছে সিফিলিস থেকে। বড় লোকের ছেলে দুর্দান্ত মাতাল, সন্দেহ হওয়ারই কথা। আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু কিছুতেই সে স্বীকার করে না। তারপর স্বীকার করলে যা এ দেশের লোকের স্বভাব। এরপর উত্তেজিত হয়ে রংলাল ডাক্তার বললেন, অদ্ভুত, এই দেশটাই অদ্ভুত। লজ্জায় রোগ লুকিয়ে রাখবে, কিন্তু বংশাবলীকে রোগগ্রস্ত করে যাবে, নিজেও ভুগবে। কিছুতেই বুঝবে না যে তুই দেবদানস, তুই রক্ত মাংসের মানুষ, ক্ষুধার দাস, লোভের দাস আর কামের দাস। ওই শুয়োরটা কি বলেছিল জানো? বলেছিল, কি করে তা হলো আমি জানি না, আমার স্ত্রী ছাড়া আমি তো আর কারোর সংস্রবে কখনো আসিনি। আমি আর থাকতে পারিনি, প্রচণ্ড এক চড় তুলে বলেছিলাম, মারবো এক চড় উল্লুক। কিছুক্ষণ পায়চারি করে শান্ত হলেন রংলাল ডাক্তার। আবার ফিরে এসে বসলেন তার আসনে। চুরুট ধরিয়ে দুটো টান দিয়ে মৃদু হেসে বললেন, ওটা তাহলে তোমার ওই মুদগর সদৃশ হস্তের মুষ্টাঘাতের চিহ্ন? তুমি তো ভয়ানক লোক মশাই, তবে ভূপি বোসের বন্ধুর কাজ করেছ। ওই চিহ্ন থেকে ওর ওই পাপ রোগটাকে ধরার সুযোগ করে দিয়েছ। তারপর হঠাৎই রংলাল ডাক্তার বলে উঠলেন, হ্যাঁ, আমি তোমাকে শেখাবো, যতটা পারো নিয়ে নাও তুমি আমার কাছ থেকে। কি হলো, কি ভাবছ তুমি? সেদিন তখন জীবন দত্ত ভাবছিলেন ভূপি বোসের কথা আর মঞ্জুরির কথা। যতক্ষণ রংলাল ভূপি বোসের কথা বলছিলেন, জীবন দত্ত অবশ্য চিন্তাশক্তিহীন মানুষের মতো তার মুখের দিকেই তাকিয়েছিলেন। রংলালবাবু তার ডাক্তারি শিক্ষা বিদ্যা তাকে দেওয়ার আশ্বাস দিয়ে কথা শেষ করলেন। জীবন দত্ত তার উত্তরে প্রশ্ন করলেন, ভূপির লিভারের দোষ হয়েছে? আচ্ছা, সে দোষ সেরেছে? রংলাল ডাক্তার তার মুখের দিকে তাকিয়ে বললেন, বাবা, ভূপির জন্য যেন তোমার মমতা রয়েছে জীবন। জীবন এবার সচেতন হয়ে উঠলেন, লজ্জিত হলেন। রংলাল বললেন, তোমরা তো বৈষ্ণব। হ্যাঁ, তাই ভূপির অসুখ আপাতত সেরেছে, কিন্তু আবার হবে। ও বেশি দিন বাঁচবে না, ওতেই মরবে। যোগাযোগ যে ভারী বিচিত্র। ছোকরার স্ত্রী এক ধরনের মা আছে, দেখেছ? রোগা ছেলেকে খেতে দেয় লুকিয়ে, ঠিক সেই রকম। ডাক্তার তো বারণ করেছে, আর ভূপি মদের জন্য ছটফট করছে। স্ত্রী গোপনে লোককে বকশিস দিয়ে মদ আনিয়ে স্বামীকে দিচ্ছে, বলছে বেশি খেও না, একটু খাও। আশ্চর্যের কথা হে, নিজের গহনাও বিক্রি করছে। অদ্ভুত। পুরাণে আছে, সতী স্ত্রী মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে স্বামীকে বাঁচায়। আর এই মেয়েটা ভালোবাসায় তো তাদের চেয়ে খাটো নয়, কিন্তু এই মৃত্যুকে ডেকে এনে স্বামীকে তার হাতেই তুলে দেয়। অদ্ভুত। এরপর স্তব্ধ হয়ে বসে রইলেন জীবন ডাক্তার। স্থান কাল পাত্র সব তিনি ভুলে গেলেন, মুছে গেল চোখের সম্মুখ থেকে, অর্থহীন একাকার হয়ে গেল। রংলাল ডাক্তার সচেতন করে তুললেন জীবন দত্তকে। বললেন, ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও ওই পচা ধনির ছেলেটার কথা। ওইসব হলো মানুষের নিজের পাপের সৃষ্টির অপব্যয়। এখন শোনো যা বলছি। শিখবে তুমি ডাক্তারি? আমার মতে তোমার পক্ষে কিন্তু ডাক্তারি শেখা কঠিন নয়। তুমি চিকিৎসা জানো, রোগও চেনো, তোমার পক্ষে অনেক সহজ হবে। আমি এদেশের জন্য অনুবাদ করেছি ওদের চিকিৎসা শাস্ত্র। পড়ে ফেললেই তুমি পারবে। আমি তোমাকে সাহায্য করব, শেখাবো, পড়াবো। এবার জীবন দত্তের কান এড়াল না। মুহূর্তে তার সব উদাস অবসন্নতা দূর হয়ে গেল। আগুন জ্বলে উঠল জীবনে। মঞ্জুরি আর ভূপি বোস একদিন
মেঘ আর বাতাসের মতন মিলে তার জীবনের সদ্য প্রজ্বলিত বহ্নির উপর দুর্যোগের বর্ষণ ঢেলে নিভিয়ে দিয়েছিল। কিন্তু বনস্পতির কাণ্ড থেকে শাখাগ্র পর্যন্ত প্রসুপ্ত বহ্নির ধারা এখনো নেভেনি। সে জ্বলল। ভুলে গেলেন মঞ্জুরিকে, তিনি ভূপিকেও, আতর বউকেও মনে রইল না সেই মুহূর্তে। সেদিন সামনে ছিলেন রংলাল ডাক্তার, হাতে ছিল মোটা বাঁধানো খাতা, আর চোখের সামনে ছিল ভবিষ্যৎ, উজ্জ্বল এবং দীপ্ত। আজকের পর্ব এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।